আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমন্ত্রণ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ আয়োজন বিশিষ্ট ব্যক্তিদের জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠান মুখোমুখিতে। দর্শক, এই অনুষ্ঠানে আমরা কথা বলি একজন অনন্য ব্যক্তির সঙ্গে, জানার চেষ্টা করি তার শৈশব, কৈশোর, দুরন্ত যৌবন কিংবা জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা। তো শুরু করা যাক আজকের আয়োজন। এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরেই যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি, শাহনাজ রিটন। এবং আমার সঙ্গে আজকে মুখোমুখিতে স্টুডিওতে উপস্থিত হয়েছেন চট্টগ্রামের একজন স্বনামধন্য সাংবাদিক এবং সাংবাদিক সংগঠকও তিনি, জনাব মোহাম্মদ শাহনাজ, সভাপতি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন। স্যার, আপনাকে স্বাগতম এবং অশেষ ধন্যবাদ, অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। আমি শুরুতে একটু আপনার ব্যক্তি জীবন নিয়ে কথা বলবো। নিঃসন্দেহে আপনার ছোটবেলার কথা, আপনার বড়বেলার কথা, আপনার যৌবনের কথা বলছিলাম বড়বেলা বলতে, এবং এখন কেমন আছেন। এখন নিঃসন্দেহে আপনি আপনার তারুণ্য এখনও আছে আপনার কর্মে, আপনার সৃজনে। তবে শুরুতে একটু বলতে চাই আপনার দীর্ঘ সাংবাদিকতা জীবন। আমি যদি একদম শুরুর প্রশ্নটা করতে চাই, আপনি কি হ্যাপি আপনার এই জীবন নিয়ে? অ্যাকচুয়ালি প্রফেশনে যদি স্যাটিসফ্যাকশন না থাকে তাহলে এই প্রফেশনে কন্টিনিউ করা যায় না। হ্যাপি শব্দটা, এটার সরাসরি আনসারটা রিলিভেন্ট, এবং এটাকে কি বলবো, সরাসরি হ্যাপি না অথবা হ্যাপি, মানে এটা আপেক্ষিক জিনিস, কিছুটা আপেক্ষিক, কিছুটা আপেক্ষিক। তবে আমি বলবো, যদি আপনি মোটা দাগে বলতে চান, অনেকবারই যে আমি হ্যাপি। কারণ হচ্ছে আমরা সেই ল্যাটিন আমেরিকার সেই নোবেলজয়ী সাংবাদিক সাহিত্যিক আপনার গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কোসের দিকেই চলে যাব। তার বিখ্যাত সেই উক্তি, নোবেল প্রফেশন ইন দ্য ওয়ার্ল্ড জার্নালিজম ইজ দ্য মোস্ট নোবেল প্রফেশন ইন দ্য ওয়ার্ল্ড, যিনি বলছিলেন। তার এই কথাটাকে শিরোধার্য করে আমরা বলতে পারি, এই ধরনের একটি নোবেল প্রফেশনে, মহৎ পেশায় আমার সাংবাদিক জীবন শুরু আসলে অ্যাকচুয়ালি আমি যখন ছাত্র জীবনে, তখনই আমার সাংবাদিকতা জীবন শুরু। বিশ্ববিদ্যালয়ের সংবাদদাতা হিসেবে নানানভাবে লেখালেখি করে। তো আমি কত সালে? 1988 সালে। 88, তার মানে প্রায় সেই যদি 12 বছর, 37 বছর, 3 যুগ, একদম কাটায় কাটায় 3 যুগ। তো এই ধরনের একটি মহৎ প্রফেশনে, চ্যালেঞ্জিং প্রফেশনে, অনিশ্চয়তার প্রফেশনে যদি হ্যাপিনেস না থাকে, স্যাটিসফ্যাকশন না থাকে, এবং আপনার টানাপোড়েন থাকবে, উত্থান পতন আছে, দুঃখ আছে, তারপরেও মোটা দাগে যদি স্যাটিসফ্যাকশন না থাকে, তাহলে এই প্রফেশনে এতদিন টিকে থাকা সম্ভব হতো না। সেই অর্থে আমি হ্যাপি। আপনি মানে যদি তবের কথা বলছেন, তারপরও আসলে আপনি সুখী, এবং আপনার অপূর্ণতা নিঃসন্দেহে প্রত্যেকটা মানুষের জীবনে এরকম থাকে যে আসলে সবাই সুখী না। হয়তো নদীর একুল বলে অকুল সুখী, এরকম আপনি সাংবাদিক না হয়ে অন্য কিছু হলে হয়তো অনেক কিছু হতে পারতেন, অথবা কিছু না হতে পারতেন। আমাদের প্রত্যেকের জীবনে এরকম। আমি আপনার উত্তর পেয়েছি। একটু করে জানতে চাই আমি আপনার ব্যক্তিগত জীবনে, আমাদের মুখোমুখির ব্যক্তিগত জীবনে আপনাকে নিয়ে স্মৃতিচারণ করাবো। একটু করে জানতে চাই আবার শুরুতে একটু পরে, এই দীর্ঘ জীবনের মধ্যে আপনার সবচেয়ে সুখের, দুঃখের, অথবা মজাদার, অথবা ইন্টারেস্টিং কি সাবজেক্ট ছিল? মানে কোন ঘটনা আপনাকে নাড়া দেয়, অথবা এখনো? সুখের কিংবা দুঃখের কিংবা বলতে পারবো না। আমি একটা চ্যালেঞ্জিং কথা বলবো আপনাকে। আমি সেই 1991 সালের 29 এপ্রিল বাংলাদেশের পুরো উপকূল জুড়ে ঘটে যাওয়া যে ঘটনা, আপনার প্রলয়ঙ্কারী যে ঘূর্ণিঝড়, লক্ষ লক্ষ লোক মারা যান এবং বিশাল সম্পদের ক্ষতি, ওই সময় আমি সরাসরি বাংলাদেশের বেসরকারি বার্তা সংস্থা, প্রথম ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ, যেটা ইউএনবি নামে চিনে সবাই, ওটাতে আমি কাজ করতাম। তো আমি অফিসে যখন রিপোর্ট করছিলাম বারবার, তখন এক পর্যায়ে আপনার আর খাওয়া দাওয়ার সুযোগ হয়নি। আমরা অফিসে কলামুড়ি খেয়ে সারা রিপোর্টিংয়ের জন্য প্রস্তুত হয়ে অফিসেই বসেছিলাম। তো ওই সময় ঘূর্ণিঝড়ের রাতে, যখন ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, বা রাত 11:30 দিকে, তখনকার প্রথিতযশা সাংবাদিক জনাব বিবিসির আতাউস সামাদ, সবাই এক নামেই চিনেন, ওনার অফিস থেকে ওনার কলিগ কদরুদ্দিন মওলা সাহেব ফোন দেন আমাকে সবশেষ অবস্থা জানার জন্য। সম্ভবত এর পরেই টেলিফোন ডিসকানেক্ট হয়ে যায় ঢাকা, চিটং, সারা বাংলাদেশেই অনেকটা। চিটংয়ের সাথে চিটং বিচ্ছিন্ন হয়ে যায়, উপকূল সহ। আমি মূলত যে স্মৃতিটার কথা এখন আপনাকে বলতে চাইব আজকে দর্শকদের জন্য, সেটা হচ্ছে, আমরা যখন আপনার রিপোর্টিং করার জন্য একদিন কি 2 দিন পরে, আমরা তখন বাঁশখালী উপকূল হয়ে মহেশখালীর দিকে যাত্রা শুরু করেছি আমাদের কয়েকজন সাংবাদিক। তখন একটা দ্রুতগামী কিছু স্পিড বোট ছিল। আমরা
স্পিডবোটগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে অনেকটা আমাদেরকে অবশ্য বারণ করা হয়েছিল যে এই সময় এদিকে আপনার এই চ্যানেলটা পার হওয়া ঠিক হবে না, এটা যেহেতু এপ্রিলের সময় সাগর কিন্তু একটু উত্তাল থাকে। উত্তাল থাকে, প্রচণ্ড উত্তাল। তারপরেও তখন আপনার সাংবাদিকতার যে থ্রিল, বয়সের যে কারণ, আমরা এগুলোকে ইগনোর করে আমরা দুইজন সাংবাদিক, আমার বন্ধু এস এম হোসাইন দিদার তখন দৈনিক সংগ্রামে কাজ করতেন, 1900 আমরা মহেশখালের উদ্দেশ্যে, কুতুবদের উদ্দেশ্যে যাত্রা করি। এক পর্যায়ে আপনার স্পিডবোটটা এত বেশি সাগরের ঢেউয়ের মানে আপনার ওয়াটারলি বারিড বলা যায়, পানির মধ্যে আমরা কবরস্থ হয়ে গিয়েছিলাম অনেকটা। তখন আমাদের রিয়েলি আতঙ্ক, আমাদেরকে আমরা প্যানিকড হয়ে যাই এবং মনে হয় বোধহয় জীবনের শেষ যাত্রায় আমরা সামিল হয়েছি। এক পর্যায়ে কোনোভাবে মনে হয়নি আমরা ওকুলে বিততে পারবো এবং সাগরে বোধহয় আমাদের মৃত্যু হবে। তখন আমি তাৎক্ষণিকভাবে কলমা পড়া শুরু করলাম এবং যে ডায়েরি ছিল ব্যাগের মধ্যে তখন, ওই ডায়েরিতে কিন্তু যেটা মানুষ বলতে পারে ডাইং ডিক্লারেশন, যে মৃত্যু ঘোষণার পূর্ববর্তী মানে আনুষ্ঠানিকভাবে মৃত্যু ঘোষণা করা, ডাইং ডিক্লারেশন লেখা শুরু করেছিলাম আমরা। যাই হোক, শেষ পর্যন্ত আল্লাহর রহমতে আমরা মহেশখালীতে যেতে সমর্থ হই এবং ওখানে একদিন দুই দিন থেকে আমরা রিপোর্টিং করি ওখান থেকে, এবং পরবর্তীতে এটা স্পট রিপোর্টিং তো ইউএনবিতে করা হয়েছিল এবং আমরা সাপ্তাহিক রোববার, তখনকার নাম করা সাপ্তাহিক, ওখানেও আমরা রিপোর্ট করি পরবর্তীকালে ঘূর্ণিঝড়ের উপর। এ হচ্ছে তখনকার একটা চ্যালেঞ্জিং, ভীষণ চ্যালেঞ্জিং একটা এটা আসলে তখনকার যে রিপোর্টগুলো পাঠানো, ঢাকায় পাঠানো, আমাদের হেড অফিসে পাঠানো, এখন যেভাবে পাঠানো হয় তার থেকে কত চ্যালেঞ্জিং ছিল সেগুলো নিয়ে আপনার সাথে কথা বলবো। তবে আপনি যেটা বলছিলেন যে আপনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসা, সেই স্মৃতিটা হয়তো আপনার একটা দ্বিতীয় জীবন, আমরা মানুষ বলি যে দ্বিতীয় জীবন, অনেকটা তাই। হয়তো আল্লাহ আপনাকে আজকে নাও রাখতে পারতো এরকম। আপনাদের দুজন এই অনুষ্ঠান যদি আপনার বন্ধু দেখেন, নিশ্চয়ই তিনি স্মৃতিচারণ, সেই স্মৃতি রোমান্তন করবেন। আমি এবার আপনার ব্যক্তিগত জীবনে প্রবেশ করতে চাই, আপনার ছোটবেলার গল্প শুনতে চাই। আপনার বেড়ে ওঠা চট্টগ্রামে, নিঃসন্দেহে আপনি চট্টগ্রামের সন্তান, সেটি জানি আমার রিসার্চ যেটা বলছে। আপনার সাতকারিয়ায় আপনার বড় হওয়া, সেই ছোটবেলার গল্পগুলো একটু শুনতে চাই, বাবা মায়ের সাথে কাটানোর সময়, বন্ধুদের সাথে, গ্রামের মানুষের সাথে। অ্যাকচুয়ালি আমি যদি ছোটোকালে ফিরে যাই তাহলে আমরা তখন ছিলাম আসলে অবিভক্ত সাতকানিয়া, এখন যেটা লোহাগাড়া এবং সাতকানিয়া দুটো উপজেলা হয়ে গেছে। আমরা ছিলাম অবিভক্ত সাতকানিয়ারই মানুষ। আমার গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিডাঙ্গা গ্রামে আমাদের বাড়ি। গ্রামটা একটু রিমোট এলাকায় এবং আমি প্রাইমারি স্কুল থেকে যদি শুরু করি, একটা ঘটনা দিয়ে আমার মনে হয় শুরু করা উচিত। সেটা হচ্ছে আমাদের স্কুলটা ছিল, প্রাইমারি স্কুলটা ছিল নদীর ধারে। প্রায় সময় ওখানে আপনার যখন দুকুল চেপে ডলু খালে যখন আপনার বর্ষাকালে জোয়ার আসতো, বর্ষাকালে পানি দুকুল উপচিয়ে পড়তো, এমন একটা সময় একদিন স্কুল চলছিল, দিনের তখন বোধহয় 10টা কি 11টা হবে। ওই সময় কিন্তু স্কুলের টিচাররা তখন এসে পৌঁছননি, প্রচণ্ড বৃষ্টির মধ্যে। আমরা কিন্তু তখন নদীর ধারে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায়, আমি তখন ক্লাস 2তে পড়ি, আমরা নদীর ধারে খেলতেছিলাম। যে কোনো মুহূর্তে হয়তো নদীর প্রবল স্রোতের মধ্যে আমরা ভেসে যেতে পারতাম। ঘটনাক্রমে আমার বড় মামা, যিনি স্কুল শিক্ষক, উনি বর্তমানে আপনার এখন লোহাগাড়া উপজেলা দক্ষিণ সাতকানিয়া গোলামবাড়ি স্কুল বলে একটা বিখ্যাত স্কুল আমাদের, ওই স্কুলের যেটা প্রাইমারি স্কুল ওটাতে উনি শিক্ষক ছিলেন। উনি আমার আম্মাকে দেখার জন্য আসতেছিলেন। নদীর ওপাশ থেকে উনি যখন পেরিয়ে আমাকে দেখলেন যে পানির মধ্যে আমরা খেলা করছি, স্কুলে টিচার নেই এবং খুব ঝুঁকিপূর্ণ অবস্থায়, উনি আমাকে বললেন যে মামা আজকে আর স্কুল করার দরকার নেই, আমরা চলো বাড়িতে চলে যাই। তখন ব্যাগ তো ছিল না, তখন আমরা বই নিয়ে ওনার সাথে বাড়িতে চলে গেলাম। উনি আমার আম্মাকে প্রপোজাল দিলেন তাৎক্ষণিকভাবে, আমার একমাত্র ভাগিনা, তার লেখাপড়া কেন হবে না, আমি আমার এলাকায় আমার স্কুলে নিয়ে যেতে চাই ওকে। আমার আম্মা কিন্তু তাৎক্ষণিকভাবে, আমার আব্বা থাকতেন শহরে, আমার আম্মা কিন্তু রাজি হননি। আমার আম্মা বলল যে আমার চোখের সামনে থাকুক, হ্যাঁ আমার চোখের সামনে থাকুক, আমি এইভাবে তার মানে আমার ফাদারের সাথে কথা বলা ছাড়া উনি ধরুন একটা সিদ্ধান্ত নিতে পারবেন না। কারণ আমার 3 বোনের পরে আমি একমাত্র ভাই। আপনারা কি, আপনি কি একজনই? তখন আমি একজনই। তো আমার আম্মা আমাকে চাচ্ছে চায়নি। আমার আব্বা যখন শহর থেকে গেলেন তখন তিনি
আমার আম্মা আমার আব্বাকে বললেন। বলার পরে তখনকার প্রেক্ষিতে আমার আব্বা কিছু শর্ত দিলেন। বলে যে ওর মামা যদি ওকে নিতে চায় তাহলে এই শর্ত মেনে নিতে হবে। যাই হোক, আমি ওইদিকে না যাই। আমার একমাত্র বাগিনী হিসেবে আমার 3জন মামা ছিলেন। 3জন মামাই আমাকে ভীষণ আদর করতেন। তো আমাকে এক পর্যায়ে আপনার প্রায় 15 কিলোমিটার দূর হবে সাতকানিয়া থেকে আমার নানার বাড়ি, এখনকার লোহাগাড়া উপজেলা আমিরাবাদ গ্রামে। ওখানে আমাকে নিয়ে গেলেন, আবার ক্লাস 2তে ভর্তি করিয়ে দিলেন। আমার মামার তত্ত্বাবধানেই মূলত উনি ছিলেন একটা বিশাল শিক্ষাগুরু। উনি দেওবন্দ থেকে পাশ করা মৌলানা, আবার পিটিআইতে এক্সেলেন্ট রেজাল্ট করা একজন শিক্ষক। উনি অঙ্ক, ইংরেজি, আরবি, উর্দু অনেক সাবজেক্টে অনেক দক্ষ ছিলেন। ওনার তত্ত্বাবধানেই আমার শিক্ষা জীবনের শুরুটা, নার্সিংটা উনিই করেন মূলত। আপনি ইউনিভার্সিটি জীবন আসলেন, ইউনিভার্সিটি জীবনটা শেষ করলেন, এরপরে আপনি একদম প্রফেশন শুরু করলেন কখন এবং কি করে যে ইনভলভ হলেন এই প্রফেশনে? আমি আসলে, এটা অনেকে হয়তো বললে বিশ্বাস করবে না, আমি লেখাপড়া করতাম মূলত রাতে। আমি দিনে লেখাপড়া কম করতাম, রাত জেগে লেখাপড়া করতাম বেশি। এবং আমি কবিতা লেখার অভ্যাস ছিল আমার। মানে সবাই একটা বয়সে সবাই কবি, সবাই কবি, সেই হিসাবে কবি ছিলেন, স্বীকৃত রিকগনাইজ কবি ছিলাম না। কিন্তু আমার কবিতাগুলো যখন অনেক বন্ধুরা পড়তেন তখন বলতেন যে উচ্চমার্গীয় কবিতা, খুব ভালো কবিতা। তো তখন থেকেই আপনার বিভিন্ন ভালো ভালো পত্রপত্রিকায় আমি চিঠিপত্র লেখা, বিভিন্ন নিবন্ধ লেখা অথবা বিভিন্ন বিষয়ের উপর মতামত লেখা, এইভাবে করতে করতে তখন কিন্তু একটা জিনিস স্যার এরকম ছিল যে নতুন লেখকদের উৎসাহিত করতো, আগামীদের আসো, নানা রকম এরকম লেখা থাকতো, একদম নতুন লেখকদের তো উৎসাহিত ওইগুলো করতে করতে এক পর্যায়ে আমি এমনিতেই একটু স্বাধীন চেতা টাইপের ছিলাম। আমার চিন্তা ভাবনা ছিল যে আমি একটু স্বাধীন এমন একটা পেশায় আমি নিজকে জড়িত করব, যে পেশায় আমার মানে দাসবৃত্তি অথবা তথাকথিত আপনার কর্তৃত্বপনা থাকবে না। আমি অনেক চিন্তা করে দেখলাম যে সম্ভবত এটা সাংবাদিকতাই সম্ভবত সবচেয়ে, এই পেশাটার সবচেয়ে আমার জন্য ভালো চয়েস হবে। এটা করতে করতে সাংবাদিকতা পেশা, এই যে পত্রিকা লেখালেখি করা, কাব্য চর্চা, বিভিন্ন সাময়িকীতে লেখা, এগুলো করতে করতে শেষ পর্যন্ত আমার যোগটা ইয়েতে জড়ো হয়ে গেল। তখনকার প্রথম চাকরিটা কখন? প্রথম চাকরি না, এটা আসলে চাকরি বলা যায় না, রিমুনারেশন প্রাপ্তি, যেটা হচ্ছে প্রথম লেখা আমাদের তখনকার আপনার দৈনিক সংগ্রামের সাথে ইনভলভ ছিলাম জনাব ফেলাল হুমায়ুন সাহেব। ওনার পরামর্শ এবং আপনার সহযোগিতায় আমি আসলে সাপ্তাহিক সোনার বাংলায় কিছুদিন সাংবাদিকতা শুরু করি, লেখালেখি শুরু করি চট্টগ্রাম প্রতিনিধি হিসাবে। তখন সাপ্তাহিক পত্রিকার একটা ঘাটতি ছিল, সাপ্তাহিক পত্রিকার উপর মানুষ বিশাল এক পাঠক শ্রেণী ছিল। সাপ্তাহিক না, মাসিক পত্রিকা অনেক, মাসিক পত্রিকা অনেক, যেমন ঢাকা ডাইজেস্ট বিখ্যাত পত্রিকা ছিল। ঢাকা ডাইজেস্ট আমি নিয়মিত আপনার পাঠকের কলমে লেখালেখি করতাম। আরো এরকম বিচিত্রা, তখনকার হটটেক ছিল, বিচিত্রা রোববার ছিল তখনকার আমলে সবচেয়ে নাম করা। পরে যে জায়জা দিনের একটা সংখ্যা ছিল, অনেক পপুলার ছিল। ওখানে কিছুদিন করার পরেই আমি কিন্তু বাংলাদেশের প্রথম বেসরকারি নিউজ এজেন্সি যখন ফ্লোট করে, সম্ভবত আগস্টে 1988 সালের, আমি কিন্তু সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে কাজ শুরু করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে। তখন আপনার ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ, যেটা প্রথম বাংলাদেশের বেসরকারি, এর আগে অবশ্য স্বাধীনতা পরবর্তী এনা ছিল ইস্টার্ন নিউজ এজেন্সি। দীর্ঘ গ্যাপের পরে প্রথম আপনার ডিজিটালাইজড অথবা কম্পিউটারাইজ, যেটা অত্যাধুনিক নিউজ এজেন্সি যেটা বলা যাবে, সেটা হচ্ছে ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ। একটা নতুন ডাইমেনশনে, নতুন একটা অ্যাপ্লিকেশন নিয়ে ইউনিভার্সিটিতে শুরু করলেন এবং শুরু করলাম। রিপোর্টার হিসেবে কখন ইন করলেন? তখন আপনার একজন বয়স্ক একজন প্রবীণ সাংবাদিক ছিলেন নুর ইসলাম সাহেব চট্টগ্রামে, উনি ইউএনবি কভার করতেন। তো ইউএনবি বেসরকারি নিউজ এজেন্সি খুব কম্পিটিটিভ নিউজ এজেন্সি ছিল। আপনি সবার আগে নিউজটা আপনার তার ইয়ার করা অথবা ক্রিয়েট করার জন্য। তো নুর ইসলাম সাহেব যখন একটু আপনার রেসের মধ্যে পারছিলেন না, তখন ইউএনবি কর্তৃপক্ষ বললেন যে আমাকে ইউনিভার্সিটি করেসপন্ডেন্টের পাশাপাশি চট্টগ্রামের দায়িত্ব নিতে হবে। তখন আমি পাশাপাশি চট্টগ্রাম থেকেও আপনার রিপোর্টিং করা শুরু করলাম। এইভাবে ইনভলভ হতো ছাত্র জীবনের পর আমি পূর্ণাঙ্গভাবে অফিস নিয়ে ইউএনবি চট্টগ্রাম প্রতিনিধি হিসেবে কাজ শুরু করি। অনেক দিন ছিলেন কিন্তু? অনেক দিন ছিলাম আমি, 1988 থেকে 1997 পর্যন্ত। তখন আরেকটা বেসরকারি নিউজ এজেন্সি আমাদের, যদিও ওটা স্বল্পস্থায়ী ছিল, অ্যাসোসিয়েটেড প্রেস অফ বাংলাদেশ নামে,
ওটাতে আমরা এপি এপিবি, এপিবি ওটাতে আমরা সুইচ করি। ওই সময় এপিবিতে থাকা অবস্থায় আমি 1998 সালে আপনার বিবিসিতে অফার পাই, কন্ট্রাক্ট। আমরা একটু সংক্ষেপে নিয়ে আসছি, আসলে অনেক প্রায় আমরা অনেক লম্বা সময় পার হয়ে আসছি। আমরা আরো বললাম না, আরো বড় সময় পেলে হয়তো শুনবো। আমি একটু করে আপনার যেমন বিবিসিতে কাজ করা, আপনি ভয়েস অফ আমেরিকাতে কাজ করা, এবং এখন আছেন বাংলাদেশ সংবাদ সংস্থা, সরকারি সংবাদ সংস্থা চট্টগ্রামের প্রধান হিসাবে। মানে অসংখ্য, আমি আপনাকে যে শুরুতে প্রশ্ন করছিলাম যে আপনি হ্যাপি কিনা, এই যে কাজ করার যদি আপনি প্যারামিটার ধরেন, যে কেউ বলবে আপনি মানে আপনার মনে হ্যাপি হতে বাধ্য। আপনার নিঃসন্দেহে অনেক অপ্রাপ্তি আছে, সেগুলো নিয়ে না হয় আরেকদিন কথা বলবো। আমি এবার একটু আপনার পরিবার নিয়ে কথা বলতে চাই, আপনার সন্তান, আপনার সহধর্মিনী, এগুলো নিয়ে একটু কথা বলতে চাই। ওরা কেমন আছে অথবা কারা কোথায় আছে, ছোট করে। আজকের এই মুখোমুখি অনুষ্ঠানে আসলে এটা বলাটা ঠিক হবে কি না, আমি কখনো এগুলো খুব ক্লোজ লেভেল ছাড়া ডিসক্লোজ করি না। আমি প্রথম আমার বিয়ে দিয়ে শুরু করি। আমার একটা মাইন্ডসেট ছিল, ট্র্যাডিশনালি মানুষ যেভাবে পাত্রী দেখে, প্রথমে অফার নিয়ে গেল পরিবার থেকে, এইখানে পাত্রী দেখলো, নানান কারণে এটাকে রিজেক্ট করে দিল, তারপরে পাত্রী দেখলো, আরেকটা দেখলো, রিজেক্ট করে দিল। আমার কিন্তু মাইন্ডসেট ছিল আমি যাকে দেখব আমি তাকেই বিয়ে করব, এবং তিনি যদি আমাকে বিয়ে না করেন এটা তার ব্যাপার, কিন্তু আমি যাকে দেখব, বিয়ের জন্য যদি কাউকে দেখতে যাই আমি তাকেই বিয়ে করব। এবং বিয়ের সময় আমি ট্রেডিশনাল যে কোট শেরওয়ানি পরে এগুলো আমি পরবো না, এটা ছিল আমার মাইন্ডসেট, পার্সোনাল মাইন্ডসেট। এক্স্যাক্টলি কি ঘটেছিল এবং তাই ঘটেছিল। আমি আমার এক বন্ধুর সূত্র ধরে, কয়েকজন বন্ধুর সূত্র ধরে আমাকে বলা হলো যে এই ধরনের একটা পাত্রী আছে, তুমি দেখবা কিনা। তখন আমি তাদেরকে বলতে দিই নাই, আমি কিন্তু আমার মানসিকভাবে আমি কিন্তু রেডি ছিলাম। মানে অদেখা একজন মানুষের সঙ্গে আপনি জীবন সঙ্গী বরণ করে নিচ্ছেন। তখন তারা আমাকে দেখালো, আমি বললাম যে আমি তাকে বিয়ে করব। এখন বাকিটা হচ্ছে তাদের উত্তরের বিষয়। এবং পাত্রীপক্ষ, আমার ওয়াইফের পক্ষ থেকেও আমাকে শেষ পর্যন্ত সেটা না হলে তো নিশ্চয়ই আজকে হতো না। আপনার সন্তান আছে? তো আমার আমি 1993 সালের শেষ দিকে আমি বিয়ে বন্ধনে আবদ্ধ হই। আমার 2 সন্তান, একটা এখন বড়টা প্রথমে আপনার এখানে ঢাকায় আপনার বিবিএ কমপ্লিট করেছে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। ওকে প্রথমে চায়না, সে উচ্চশিক্ষার জন্য গিয়েছিল চায়নাতে, কোভিডের লকডাউনের কারণে সে আর যেতে পারেনি, 2 বছর দেরি হওয়াতে তাকে ঢাকায় এবার ভর্তি করে দেওয়া হয়েছে। আমার ছোট সন্তানটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে বিবিএ পরীক্ষা দিয়ে এবার ফাইনাল পরীক্ষা দিয়েছে। তা আমার ওয়াইফ এবং 2 সন্তান নিয়ে আমি খুব হ্যাপি। নাম তাদের বড়জনের নাম হচ্ছে, আমার ফাদারের সাথে মিল রেখেই করা চলে। একজনের নাম হচ্ছে SM সাফায়েত কবির, ডাক নাম হচ্ছে শাহী, আর ছোটটার নাম হচ্ছে SM শরফুল কবির, ডাক নাম হচ্ছে শাফি। শাহী নিয়ে আপনার সেই আমার জীবন, আমার উইংসের নাম হচ্ছে শান্তিদা পারভিন। মানে আপনার এই ছোট পরিবার। তো আমি বিয়ের পর থেকে আমার মামার সাথে ছিলেন, আমরা অনেকটা যৌথ পরিবার, ইয়ার পর থেকেই আপনার একসাথেই ছিলাম, আমার ছোট ভাই সহ। পরবর্তীতে আঙ্কেল কে ছিলেন আপনার বিয়ের আগে? না, আমার ভাই, আমার ছোট ভাই আমার সাথে ছিলেন। না, আমি আপনার বাবার কথা বলছিলাম। আপনার বাবা? না, আমি যখন বিয়ে করি তখন আমার আব্বা মারা যান আপনার 1992 সালে। তিনি হয়তো আপনার সেই সংসার দেখে যেতে পারেননি, আপনার মা কিছুটা দেখেছেন। আমার মা কিছুটা দেখেছেন, এবং আমার মা বিয়ের পরে আপনার 2009 সাল পর্যন্ত বেঁচেছিলেন, আমার সাথেই ছিলেন। এবং আমার ফ্যামিলি থেকে, বিশেষ করে বর্তমান যুগের মেয়েদের জন্য এটা একটা বড় শিক্ষা হতে পারে। আমার মাকে অনেক সেবা করেছেন আমার ওয়াইফ, অনেক সেবা করেছেন। এবং ইনডাইরেক্টলি এটা এক ধরনের তার উপর আমার রিকোয়েস্টও ছিল, আমার আবদারও ছিল যে আমার সাথে আমার মা থাকবে, উনি অসুস্থ, তার তোমাকে দেখতে হবে ভালো করে। সে খুব আনন্দ চিত্তে এটা মেনে নিয়েছিলেন। আমরা অনুষ্ঠানের অনেকটাই শেষের দিকে, আমরা অনেক গল্প শুনলাম। আমি শেষ একটি বিষয় নিয়ে আপনাকে আমাদের আজকের মুখোমুখি শেষ করতে চাই। নতুন প্রজন্ম যারা সাংবাদিক আছেন, আপনার যে ব্যক্তিগত আইডিওলজির কথা আমরা এতক্ষণ শুনলাম, আপনি অনেক বেশি কেয়ার ছিলেন আপনার নিজের পেশার প্রতি, আপনার নিজের প্রতি, আপনার মনুষ্যত্বের দিক থেকে আর কি। যারা সাংবাদিকরা আসবে তাদের প্রতি আপনার যদি কোনো উপদেশ থাকে, কারণ আপনি ঋদ্ধ একজন সাংবাদিক, 3 যুগের বেশি সময় সাংবাদিক করেছেন, আর যদি কিছু বলার থাকে আমি এটা বলে আপনি দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই। আমি আবার ওই পুরনো কথাই ফেরত যাব। গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের যে বিখ্যাত উক্তি, পৃথিবীর সবচেয়ে
মহৎ প্রফেশন যে সাংবাদিকতা, এই সাংবাদিকতা যারা বর্তমানে ইনভলভ আছেন অথবা ভবিষ্যতে যারা আসবেন, আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা বলে, এবং এটা হয়তো সবাই স্বীকার করবেন, সেটা হচ্ছে সাংবাদিকতা হচ্ছে একটা জ্ঞানভিত্তিক একটা প্রফেশন, একটা ব্যবহারিক প্রফেশন। অভিজ্ঞতার হাত ধরে এটা অনেক বেশি ঋদ্ধ হয়, ঠিক আছে, কিন্তু আপনার পড়ালেখা এবং জানাশোনা, লেখাপড়া, স্টাডি, এটার কোনো বিকল্প নেই। সাংবাদিকতা করতে হলে একটা আপনার পপুলার একটা সেইং আছে যেটা সবাই জানে, মাস্টার অফ অল ট্রেড জ্যাক অফ নান। সব কিছুর জন্যই মাস্টার, কিন্তু সব কিছু বেশি, মানে সব কিছু 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 জানে, কোনোটাই বেশি জানে না। এখন কিন্তু আপনার সাংবাদিকতার ট্রেন্ড এবং ডাইমেনশন দুইটাই চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে মানুষ এখন স্পেশালাইজড হয়ে গেছে। যিনি অর্থনীতির উপর রিপোর্ট করেন তিনি ইকোনমি রিপোর্টার, অর্থনীতির উপর অনেক বেশি ডিপ জানাশোনা করেন। যিনি চিকিৎসা ব্যবস্থার উপর রিপোর্ট করেন, মেডিকেল রিপোর্টার, উনি চিকিৎসা ব্যবস্থার উপর অনেক কিছু জানেন। তারপরেও অনেক কিছু করতে হয় নানা বাস্তবতায়। কিন্তু আমি মনে করি যারা সাংবাদিকতা বর্তমানে আছেন এবং ভবিষ্যতে যারা ইনভলভ হবেন, তাদের প্রতি আমার একটাই চাওয়া থাকবে, একটাই আপনার অ্যাপ্লিকেশন থাকবে, একটাই রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে স্টাডি এবং জ্ঞান চর্চা থেকে কখনো বিরত থাকতে পারবে না। সে কন্টিনিউয়াস আপনার শিক্ষার প্রসেসের মধ্যে, স্টাডি প্রসেসের মধ্যে তাকে থাকতে হবে। জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই, এবং যত বেশি যিনি জানবেন বিভিন্ন ডিসিপ্লিনের উপর, বিভিন্ন সাবজেক্টের উপর, তিনি সাংবাদিকতায় তত বেশি, তার রিপোর্ট তত বেশি সমৃদ্ধ হবে। আর একটা হচ্ছে আমরা যেটা সবচেয়ে বেশি ফিল করছি, আমরা সাংবাদিকতার ক্রেডিবিলিটিটা, গ্রহণযোগ্যতা আছে আসলে ব্যক্তিগত সততা থেকে এবং নিরপেক্ষ একটা দৃষ্টিভঙ্গি থেকে। আপনি আপনার ব্যক্তিগত একটা মত থাকতে পারে, আমার একটা পলিটিক্যাল মত থাকতে পারে, আমার কারো প্রতি দুর্বল থাকতে পারে, কোনো দলের প্রতি, কোনো গোষ্ঠীর প্রতি, কোনো ধর্মের প্রতি, কোনো একটা সেগমেন্টের প্রতি সমাজের আমার দুর্বল থাকতে পারে, কিন্তু সাংবাদিকতা এটা রিফ্লেকশন করাটা হচ্ছে এক ধরনের, আমি মনে করি পাপ তুল্য। এটা ক্রাইমের মতো, এটা পাপের মতো। কারণ সাংবাদিকতা হচ্ছে সবার জন্য। তিনি যখন রিপোর্টিং করবেন, তিনি যখন সাংবাদিকতা করবেন, কিন্তু তাকে তিনি তার সেই গোষ্ঠীপ্রীতি, তার দলপ্রীতি, তার বিশেষ কোনো অংশের প্রতি তার যে ফেভার এবং আপনার এক ধরনের ভালোবাসা, এগুলোর ঊর্ধ্বে উঠেই তাকে কিন্তু রিপোর্টিংটা করতে হবে। এই জিনিসগুলো না করতে পারলে সাংবাদিকতার ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যায়। আমি একই সাথে সততার উপর জোর দেবো। অনেস্টি না থাকলে এবং আপনার ক্রেডিবিলিটি না থাকলে এবং লেখাপড়া যদি, স্টাডি যদি না থাকে প্রপারলি, তাহলে সাংবাদিকতায় সত্যিকার অর্থে এক্সেলেন্স যেটা বলা হয়, প্রফেশনাল এক্সেলেন্স আমরা যেটা বলি, আপনার পেশাগত উৎকর্ষতা, সেটা লাভ করা সহজ হবে না। এই জন্য যারাই ভবিষ্যতে সাংবাদিকতা আসবে এবং বর্তমানে যারা আছেন, তাদের কিন্তু আমি বলবো যে যতই তথ্য প্রযুক্তির কথা বলা হোক না কেন, জ্ঞানের জন্য কোনো বিকল্প নেই। মানে শিখতে হবে, পড়তে হবে, এবং হচ্ছে আপনাকে সৎ থাকতে হবে। এই মূলনীতির কারণেই আজকে সাংবাদিকতা মানুষের কাছে এখনো অনেক বেশি দেবতা তুল্য অনেক সাংবাদিক। অবশ্যই আপনাকে অশেষ ধন্যবাদ, আপনার এই মূল্যবান সময় দিয়েছেন, মূল্যবান কথা বলেছেন, এবং আমরা ভবিষ্যতে যদি সুযোগ পাই আপনার অনেক না জানা গল্প আবারও শুনবো। আপনাকে অশেষ কৃতজ্ঞতা। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম এতক্ষণ মুখোমুখিতে চট্টগ্রামের একজন বিশিষ্ট সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ শাহনওয়াজের সঙ্গে। তিনি তার অনেক না বলা কথা আজকে আপনাদের সামনে তুলে ধরেছেন। আপনারা যারা শুনেছেন, দেখেছেন, তারা নিঃসন্দেহে উপকৃত হবেন, আমি সেই বিশ্বাস নিয়ে আজকে বিদায় নিতে চাই, এবং ভবিষ্যতে নতুন কোনো অতিথির সঙ্গে দেখা হবে সেই আশা নিয়ে বিদায় দিতে চাই। যেতে যেতে যথারীতি বলতে চাই, আমরা চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ, আমরা চাই একটি দায় এবং দরদের সমাজ। আল্লাহ হাফেজ।